ঠিক আছে, হলো সিমিলারটা অপোজিট হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই, বলো সবাই, না করলে কিন্তু সব ভুলে যাবে। ঠিক আছে, আবার রিপিট করছি। ফার্স্ট স্টেপ, ঠিক আছে, সেকেন্ড স্টেপ ফিঙ্গার ইন্টারলেসিং। ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে। ঠিক আছে, 30 সেকেন্ড করে প্রত্যেকটা স্টেপ 30 সেকেন্ড। ঠিক আছে, 30 সেকেন্ড। থার্ড স্টেপ, ঠিক আছে, থার্ড স্টেপটা কি? ফার্স্ট হচ্ছে এরকম, এই যে দেখতে পাচ্ছ সবাই, এটা থার্ড স্টেপ। ঠিক আছে, ফোর্থ স্টেপ এই আঙুল, এই আঙুল। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই, এই যে পুরো আমার সাথে সাথে না করলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, হলো কোন আঙুল বাকি থাকলো? এইটা। ফিফথ স্টেপ, ঠিক আছে, হলো আর ফাইনাল। ঠিক আছে, এইরকম করবে, ঠিক আছে, তাতে কি আঙুলের ফাঁক যেগুলো থাকবে আঙুল, ঠিক আছে, নখের নিচে। ঠিক আছে, আর প্রত্যেকে কিন্তু নখ বেশি বড় রাখবে না। ঠিক আছে, নখ ছোট করবে, প্রত্যেকে নখ কাটবে। ঠিক আছে, নখ না কাটলে কিন্তু ইনফেকশন হবে এবং সেখান থেকে খোঁচাও লাগবে প্লাস ইনফেকশন হবে, দুটোই কিন্তু খারাপ। ঠিক আছে, এই লাস্ট স্টেপ। ঠিক আছে, আবার রিপিট করছি, 6টা স্টেপ আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখানে ফার্স্ট স্টেপ, ঠিক আছে, সেকেন্ড স্টেপ ঠিক আছে, এরকম। ঠিক আছে, এই এত অপোজিট 30 সেকেন্ড, ইচ স্টেপ 30 সেকেন্ড। ঠিক আছে, হলো থার্ড স্টেপ, এই, ঠিক আছে, হলো ফোর্থ স্টেপ, বলেছিলাম এরকম, তাই তো? ঠিক আছে, দেখতে পাচ্ছ ফাইনাল এটা রেখা। ঠিক আছে, এবার একদম কেউ দেখাও। ঠিক আছে, টোটাল ডিউরেশন 2 মিনিট। ঠিক আছে, 6টা স্টেপস আছে, অ্যাটলিস্ট 30 সেকেন্ড করে প্রত্যেকটা স্টেপ। ঠিক আছে, বলে দেবো। হাত দেওয়ার স্টেপ, পরিষ্কার করে হাত ধুতে হবে। তারপরে কি করতে হবে? হাত ধোয়ার পরে স্যানিটারি ন্যাপকিন যেটা ইউজ করছো সেটাকে প্রপার ওয়েতে সেট করতে হবে। ঠিক আছে, এবং তারপরে ইউজ করা, এবং ইউজ করা হয়ে গেলে সেটাকে কিন্তু কাপড়ের মধ্যে মুড়তে হবে। খবরের কাগজ আছে, খবরের প্যাকেটের মধ্যে মুড়ে সেটাকে ফেলে দিতে হবে। ডাস্টবিনে ফেলতে হবে, নট টয়লেট। খোলা থাকো, টয়লেটে ফেললে কি হবে বলো তো? ক্লগ হয়ে যাবে। ঠিক আছে, টয়লেটের যে পাইপ থাকে সেগুলো ক্লগ হয়ে যাবে, কিছু ফাইবার থাকে। ঠিক আছে, সেগুলো ক্লগ হয়ে যাবে। তার জন্য প্রপার ওয়েতে ফেলতে হবে। ঠিক আছে, ডাস্টবিনে ফেলতে হবে। ঠিক আছে, যদি ডাস্টবিনে কালার ডাস্টবিন থাকে দেখবে, তাহলে ইউজুয়ালি হলুদ রঙের যে ডাস্টবিন হয় সেখানে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? সেখান থেকে তোমার রোগ জীবাণু কারো শরীরে যাবে না, কারণ এগুলো যখনই বাইরে থাকে ডিগ্রেড হয়ে সেখানে ইনফেকশন হয়। ঠিক আছে, তো ব্ল্যাক প্যাডের মধ্যে কথা বলছি। ঠিক আছে, সেখান থেকে যদি কুকুর বেড়াল মুখে পড়ে নিয়ে যায় সেখানে সমস্যা আছে। ঠিক আছে, সেখানে ছড়াবে ইনফেকশন। সেই জন্য প্রপার জায়গাতে ফেলতে হবে। ঠিক আছে, এবং ফেলে দেওয়ার পরেও আবার একবার করে পরিষ্কার করে হাত দিতে হবে। ঠিক আছে, তাহলে কি করলাম? হাত ধুয়ে প্যাডটাকে প্রপারলি অ্যারেঞ্জ করতে হবে। ইউজ করা হয়ে গেলে সেটাকে প্রপার ওয়েট জায়গায় ফেলতে হবে। খবরের পারলে খবরের কাগজে মুড়ে ফেলা উচিত। ঠিক আছে, যদি নাও থাকে অ্যাটলিস্ট প্রপার ডাস্টবিনে যেন ডিসকার্ড করা সেটাকে, এবং তারপর হাত ধুতে হবে সাবান দিয়ে। ঠিক আছে, পরিষ্কার প্রপার ওয়েতে হাত ধোয়া, হাত ধোয়ার টেকনিক আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কোনটা যারা হয় তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে প্রথম থেকে ইনিশিয়ালি একটু তল পেটে ব্যথা তো সবাই জানো। ঠিক আছে, তার সাথে অনেকে কিন্তু সেটা দিয়ে শুরু হয় না, একটু অস্বস্তি ভাব প্রথম দিকে। ঠিক আছে, খিদে পাবে না। ঠিক আছে, বমি বমি ভাব হওয়া, ইনিশিয়াল স্টার্ট শুরু হচ্ছে, তখন কিন্তু সাইকেলের ভীষণ ইউজ রাখবে। প্রত্যেক মাসে মাসে সবার হয় না। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ স্বাভাবিক। পরবর্তীকালে সেটা নর্মালাইজ হয়, কিন্তু প্রথম দিকে কিন্তু এই প্রবলেমটা হয়। তো সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আর সেই সময় কিছু করণীয় ব্যাপার, প্রথম দিকে যখন এনার্জি শুরু হচ্ছে, তোমাদের যখন শুরু হচ্ছে তখন কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন প্রচণ্ড পেটে ব্যথা, খেতে পারছে না, বমি হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে কী করবো? যদি প্রচণ্ড পেটে ব্যথা হয় সেক্ষেত্রে যেটা বলা হয় যে গরম জলে একটা কোনো বোতলের মধ্যে গরম জলের সেইখানে, ঠিক আছে,
এটা একটা খুব কার্যকর বিষয়। 2 নম্বর জিনিস যেটা বলবো, খাওয়া দাওয়ার ব্যাপারে যে সময় সতর্ক থাকতে হবে, জল বেশি করে খেতে হবে এবং হালকা খাবার খেতে হবে, ঠিক আছে? বেশি মশলাযুক্ত খাবার খেলে অসুবিধা হবে, ঠিক আছে? 3 নম্বর জিনিস যেটা বলবো, সেই সময়টা একটু রেস্টের মধ্যে থাকা, ঠিক আছে? বেশি স্ট্রেস না দেওয়া, বেশি হাঁটাচলা না করা, সেই সময়টা একটু রেস্টের মধ্যে থাকলে খারাপ হবে। আর হচ্ছে মানসিক চাপ, ঠিক আছে? একটা অ্যাংজাইটি কাজ করে ভীষণভাবে, এবং তাকে বোঝানো এই জিনিসটা অস্বাভাবিক কিছু না, এটা নর্মাল জিনিস, ঠিক আছে? এটা হবে এবং এটা তো অনেক দিন চলে, 45 বছর অবধি চলে, ঠিক আছে? তো সেই জিনিসটাকে সঙ্গে নিজেকে হ্যাবিচুয়েট মানিয়ে নেওয়া, সে ব্যাপারে একটা মানসিক সহযোগিতা ভীষণ জরুরি, প্রথম দিকে আমি বলবো। আচ্ছা, এবার একটু বায়োলজিক্যাল ব্যাপারে আসছি, যেহেতু আমি ডাক্তার, তাই এই ব্যাপারগুলো একটু যতটা পারছি সহজ করে বলার চেষ্টা করছি। তো কিভাবে শুরু হয়? প্রথম যখন শুরু হচ্ছে মাসিক প্রক্রিয়া কী হয়, এখানে বেসিক্যালি যেটা হয়, আমাদের পেটের মধ্যে তোমাদের ক্ষেত্রে যে অর্গানটা থাকে সেটাকে জরায়ু বলি আমরা বাংলায়, ইংরেজিতে বলি ইউটেরাস, ঠিক আছে? তার দুটো রানা থাকে, কানের থাকে দুটো, ঠিক আছে? দুদিকে, সেই দুটোকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে? আর কানের দুল, কানের যখন আছে তার দুল থাকবে একটা, কানের দুলটা হচ্ছে ওভারি, ঠিক আছে? দুদিক থেকে থাকে, ঠিক আছে? ছবিটা আমি দেখাবো তোমাদের সঙ্গে। তো এই যে ইউটেরাসটা হচ্ছে একটা মাসকুলার অর্গান, মাংস পেশিগুলো একটা অর্গান, তার 3টে লেয়ার থাকে, তাকে ইংরেজিতে বলে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? সেই এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে রক্ত প্রচুর, তার মধ্যে প্রচুর পরিমাণে রক্তবাহ থাকে, ঠিক আছে? আমরা শিরা বলি যেটাকে, ভেন, ঠিক আছে? কিছু আর্টারিও থাকে এবং ভেন থাকে, দুটোই থাকে, ঠিক আছে? সেইখান থেকে তৈরি হয় এন্ডোমেট্রিয়ামটা, তার মধ্যে প্রচুর পরিমাণে রক্ত থাকে এবং সেটা হচ্ছে একটা সেলার লেয়ার, আমাদের চামড়া, ওটা একটা চামড়া, ইউটেরাসের ভিতরের চামড়া সেটা, এবং তার মধ্যে প্রচুর পরিমাণে রক্তবাহী স্নায়িকা থাকে, ঠিক আছে? এই যে ভিতরের লেয়ার যেটা এন্ডোমেট্রিয়ামটা, এটা যখন মাসিক শুরু হয়, গোটা সাইকেল যেটা আস্তে আস্তে বাড়তে থাকে, একটা সেট অবধি বাড়বে, তারপরে আস্তে আস্তে আমার কমতে থাকে, যখনই কমতে থাকে সেটা পুরোটা সেট হয়ে যায়, মানে সেটা সেট অফ করে, ওটা কষে চলে আসে, ঠিক আছে? তার জন্য আমাদের রক্তটা যেটা দেখি, অ্যাকচুয়ালি সেটা শুধু রক্ত থাকে না, তার মধ্যে অনেক পরিমাণে এই এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে, ঠিক আছে? আমাদের চামড়ার মতো অনেক কোষ থাকে তার মধ্যে, ঠিক আছে? এবং তার সঙ্গে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে? আমরা শুনেছি শুক্রাণু মেলদের যেটা আমরা স্পার্ম বলি ইংরেজিতে, ঠিক আছে? আর ফিমেলদের ক্ষেত্রে সেটা ডিম্বাণু, ঠিক আছে? ডিম্বাণু কোথা থেকে তৈরি হয়? ডিম্বাশয় তৈরি হয়, ওই যে বললাম কানের দুল, সেই দুলটা হচ্ছে ডিম্বাশয়, ঠিক আছে? তো সেখান থেকে ডিম্বাণু তৈরি হয়, এবং এই যে 28 দিনের সাইকেল, অ্যাভারেজ যদি 21 থেকে 35 দিন আমি রেঞ্জ বলেছিলাম, তো অ্যাভারেজ 28 দিনের ডিউরেশন, সেই 28 দিনের যে সাইকেল, সেটা কিন্তু দু জায়গাতেই চলে, একদিকে ওভারিতেও তৈরি হচ্ছে, ওভারিতেও সেই সাইকেল চলছে, এবং একদিকে এন্ডোমেট্রিয়ামের মধ্যে, ইউটেরাসের মধ্যে সেই সাইকেলটা চলছে, ঠিক আছে? কন্ট্যাক্ট করে, সংকুচিত হওয়ার ফলে সেই যে ভেসেলসগুলো বাইরে তার মধ্যে দিয়ে আসছে, যে ভেসেলগুলো যখন সংকুচিত হচ্ছে সেগুলো আর বন্ধ হয়ে যায়, তারপরে ব্লাড বেরোতে পারে, এটা কিন্তু নর্মাল বেরোতে, যদি এটা না হতো ব্লাড কিন্তু কন্টিনিউয়াস তোমাদের বেরোতে পারে, রক্ত বন্ধ হতো না, ঠিক আছে? তো এটার কাজই হচ্ছে রক্তটাকে বন্ধ করার জন্য, ট্রেনটাকে শূন্য করা, ঠিক আছে? এই যে গোটা প্রসেসটা আমি বললাম, ঠিক আছে? গোটা সেই জিনিসটা হচ্ছে যে মোটামুটি যখন ওভিউলেশন হয়, মানে ওভারি থেকে ডিম্বাশয় থেকে ওখানটা বেরোচ্ছে, সেই সময় ইউটিলাইজিং হরমোনের স্টার্ট হয়, ঠিক আছে? এটা খুব শর্ট টার্ম, ঠিক আছে? তো এই 3টে হরমোন, প্রোজেস্টেরন যেটা রিলিজ হয় সেটা হচ্ছে যে মেন সেটিং, মানে ইন্ডোমেট্রিয়াম যেটা ছেড়ে বেরিয়ে আছে সেটা অফ করছে, সেই কাজ হচ্ছে প্রোজেস্টেরন করায়। আর ইস্ট্রোজেন করায় হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিফারেশন, মানে হচ্ছে যে ভিতরে যে লেয়ারটা সেটাকে আস্তে আস্তে বাড়ায়, ঠিক আছে? এই দুটো হরমোন মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার যে টপিকটি আমি আসতে চাইছি সেটা হচ্ছে যে ধরা হয় 16 বছরের যদি বেশি হয়, 16 বছরেও তার যদি মানে রক্তস্রাব শুরু না হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অস্বাভাবিক, ঠিক আছে? ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে? 2 নম্বর যেটা বলবো যে সাইকেলের ডিউরেশন, মানে কতদিন পর পর হচ্ছে, প্রত্যেক মাসে হচ্ছে কিনা, ঠিক আছে? নর্মাল আমি ডিউরেশন বলছেন 21 থেকে 35 দিন, তার কম যদি হয় সেটাও ওপর প্রথম দিকে এরকম কিছু রেগুলার হয়, এবং মাসিক শেষ হয় যখন 45 বছর বয়স হয়ে যাবে, সবার শেষ দেখবে আস্তে আস্তে শেষ হয়ে যায় মাসিক, তখন তারপরে আর হয় না, এটা বলে মেনোপজ, ঠিক আছে? সেটা 45 বছর অ্যারাউন্ড আছে, 40 থেকে 45 বছর আমার ইন্ডিয়ানের ক্ষেত্রে হয়। তো তখনও কিন্তু সাইড এফেক্টস ইরেগুলার, ঠিক আছে? তো 21 থেকে 35 দিন ডিউরেশন, তার বেশি যদি হয় বা কম হচ্ছে তাহলে সেটা অ্যাভয়েড, ঠিক আছে? 3 নম্বর জিনিস, পরিমাণ, কতটা রক্ত বেরোবে, ঠিক আছে? সেটাও ইম্পর্টেন্ট। কতটা কী করে বুঝতে স্বাভাবিক হচ্ছে, যেটা বলা হয় যে সাইকেল ডিউরেশন, যেটা ইউজুয়ালি 3 থেকে 7 দিন, ঠিক আছে? 3 থেকে 7 দিন এর মধ্যেই সবার হয়, ঠিক আছে? তার থেকে কম হলে বলবো কম হচ্ছে, তার থেকে যদি বেশি হয় তার বেশি হচ্ছে, ঠিক আছে?
আর পরিমাণ রক্ত কতটা বেরোচ্ছে সেটা হচ্ছে যে বলা হয়, যেটা মোটামুটি যদি প্রত্যেক দিনে 2 ঘন্টা পর পর তাকে প্যাড চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে। হিসেব করে যদি বলে 80 ml, ঠিক আছে, 80 ml এর বেশি যদি হয় সেটাকে বলে মেনোরেজিয়া, মানে বেশি রক্তক্ষরণ হচ্ছে, ঠিক আছে। এটা তো পরিমাপ করা তো ডিফিকাল্ট, তাই বলা হয় মোটামুটি 2 ঘন্টা পর পর যা প্যাড চেঞ্জ করতে হচ্ছে প্রত্যেক দিন, ঠিক আছে। তাহলে সেটাকে বলবো মেনোরেজিয়া, সেটা বেশি হচ্ছে, ঠিক আছে। আরেকটা হয় যেটা হচ্ছে যে বেশি পরিমাণে রক্ত দানা বেঁধে যাচ্ছে, কালো রঙের রক্ত দানা বাঁধছে, বেশি বড় বড় রক্ত তলা বেঁধে পড়ছে, সেটাও কিন্তু খারাপ জিনিস, সেটা অস্বাভাবিক, ঠিক আছে। এরকম যদি বারবার হচ্ছে তাহলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 3 নম্বর জিনিস যেটা হয় সাথে হাঁসির সাথে, যেটা হচ্ছে সাদা স্রাব হয়, ঠিক আছে, ভ্যাজাইনাল ইয়ার এবং জায়গাটা চুলকায়, ইচিং হয়, ঠিক আছে। তো সেটাও কিন্তু খারাপ জিনিস, এটা অস্বাভাবিক জিনিস এবং সেখানে ইনফেকশন থেকে হয় এগুলো, ঠিক আছে। এই যে আমাদের যে এন্ডোমেট্রিয়াল যে যেটা সেট অফ হয়েছে এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়াম, দেখুন তার মধ্যে প্রচুর গ্লাইকো। এই 2 দিন যাবত আপনাদের কি প্রোগ্রাম? আমাদের প্রত্যেক 6 মাস অন্তর অন্তর এনআরসি ইনক্লুশন ট্রাস্টের পক্ষ থেকে আমরা মেনস্ট্রুয়াল হাইজিনের উপর যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলটাকে সেখানকার যে কিশোরী রয়েছে তাদেরকে মেনস্ট্রুয়াল হাইজিনের উপর আমরা সচেতন করে তুলি এবং মেনস্ট্রুয়াল হাইজিনের সময় মেনস্ট্রুয়ালের সময় যে হাইজিন মেনটেন করতে হয় এবং কি নিউট্রিশন পুষ্টিকর খাবার খেতে হয় সেই বিষয়ে আজকে আমাদের ডক্টরবাবুদের দিয়ে আমরা এই ক্যাম্প করছি। কোন কোন ডাক্তারবাবু ছিলেন এখানে? এখানে আমাদের টোটাল 6টা স্কুলে হচ্ছে, তার মধ্যে হাপানিয়া স্কুল, এখানে ভবানী ভবন, শ্রীরামকৃষ্ণপুর হাই স্কুল এবং আমাদের বিশ্বনাথ হাই স্কুল, নেরতলা, গাজীপুর এবং ওকরসা হাই স্কুলে হচ্ছে। আমাদের কালকে ডক্টরবাবু ছিলেন ডক্টর সঞ্জীবন মণ্ডল, আজকে রয়েছেন সঞ্জীব পাল মহাশয় এবং আমাদের যে গাজীপুর এবং সিঙ্গিতে যে দুটো স্কুল হচ্ছে সেখানে আমাদের পূর্বস্থলী ব্লক 2 থেকে আমাদের পূর্বস্থলী বিপিএসসি থেকে 2 জন ডাক্তার এসছে। আপনার নাম পরিচয়? প্রশান্ত বর্মন, আমি ইলা রিজন এরিয়া কোঅর্ডিনেটর হিসেবে রয়েছি। লেগে নামার ফলে পিরিয়ডটা হচ্ছে, যদি মানে ভ্রূণ যদি তৈরি হয়, যদি পেটে যদি ভ্রূণ বসে, মানে যদি তৈরি হওয়া স্টার্ট হলো, তাহলে কিন্তু পিরিয়ড হবে না, হ্যাঁ। তাহলে পিরিয়ড হওয়া মানে কি হচ্ছে, আমার বডি যে ওয়েস্ট যে জিনিসটা তৈরি হলো না সেই জিনিসটাকে বের করছে, ঠিক আছে। পিরিয়ড কতদিন হচ্ছে, যেটা প্রথম থেকে বললাম, কারো 21 দিন, কারো 28 দিন, কারো 35 দিন, কারো 42 দিন, এই অবধি প্রত্যেক মেয়ের এই ডিউরেশনের মধ্যে কারো যদি 21 দিনে ব্লিডিং হচ্ছে, কারো 28 দিনে ব্লিডিং হচ্ছে, কারো 35 দিনে ব্লিডিং হচ্ছে, কারো 42 দিনে ব্লিডিং হচ্ছে, এই অবধি দরকার। যার এর থেকে কমে হচ্ছে, মানে 21 দিনে আগে পিরিয়ড হচ্ছে বা 42 দিনে বেশি পিরিয়ড হচ্ছে, মানে 1.5 মাসের বেশি পিরিয়ড হচ্ছে, তাদের সমস্যা হচ্ছে, তাদের সমস্যা। পিরিয়ড কত দিনের হয়, কারো কারো একদিনে শেষ হয়ে যায়, ব্লিডিং হলো, কারো 2 দিন, কারো 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এমন কেউ আছে যাদের 4 দিনের বেশি ব্লিডিং হয়, 4 দিনের বেশি ব্লিডিং হয়, এমন কেউ আছে। তার সমাজে মেন কন্ট্রিবিউশন কি? একটা করে প্লিজ ট্রাই করো, তুমি একদম ট্রাই করো, তুমি একদম ট্রাই করো প্লিজ। যে সমাজ যদি আগে বেরোতে হয়, মানে যদি একটা জাতি যদি এগোতে হয়, স্ত্রী জাতি দরকার, হ্যাঁ। তার জন্য কি হয়, আমি আমার ডিসকাশনটা 3টে পার্টে ডিভাইড করে দিচ্ছি। ফার্স্ট, কেন আমরা এখানে এসেছি, মেনস্ট্রুয়েশন মানে পিরিয়ড কাকে বলে। সেকেন্ড, পিরিয়ড কখন হয়, কিভাবে হয়, কিভাবে প্রিভেনশন মানে কিভাবে আটকানো উচিত বা কি করা উচিত। থার্ড, পিরিয়ডের সময় কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আমরা ডিসকাস করব, জাস্ট আউটলাইন। ফার্স্ট পার্ট, ফিমেল ইম্পর্টেন্স, মানে স্ত্রী জাতির ইম্পর্টেন্স কি, বিকজ পুরুষ একলা কোনোদিন নতুন মানে প্রজন্ম আসতে পারে, সে যতই ট্যালেন্টেড, এটা চোখা। এর জন্য ফিমেল, যখন একটা মেয়ে সে ভ্রূণ অবস্থা, যখন সে মায়ের পেটে আছে না, প্রত্যেক মেয়ের মানে পুরো লাইফ টাইমে ডিম্বাশয়ের সংখ্যা লিমিটেড থাকে, এটা জন্মাবার আগে থেকেই।
সায়েন্সের স্টুডেন্ট কেউ আছে? সায়েন্স কেউ আছে? 9, 10 সায়েন্স নেই? এটা নির্ধারিত একদম। এবারে যখন পিরিয়ড হয় না, যখন পিরিয়ড স্টার্ট হয়, কারোর 11 বছর, কারোর 12 বছর, কারোর 13 বছর, সেই টাইম থেকে হয় বাঁ দিকে ডিম্বাশয় বা ডান দিকে ডিম্বাশয় থেকে এক একটা করে ওসাইড মানে ডিপ রিলিজ হয় প্রত্যেক মাসে। এবারে কোনো মাসে যদি বাঁ দিক থেকে হলো, কোনো মাসে ডান দিক থেকে হলো। এটা আমি কি করে বুঝবো? কোনো দিন কোনো মাসে প্রত্যেক মেয়ে পিরিয়ডের সময় প্রবলেমে রাখতে হয়, কোনো দিকে দেখবেন কোনো মাসে বাঁ দিকে বেশি রাখা হচ্ছে, কোনো মাসে ডান দিকে। যে মাসে যেদিকে ডিম্বাশয় থেকে মানে বেরোচ্ছে ডিমটা, সেই মাসে সেই দিকে ব্যথাটা বেশি। তো এটা হলো কি ইম্পর্টেন্স, মেয়েদের কি ইম্পর্টেন্স। সেকেন্ড হচ্ছে পিরিয়ড কেন হচ্ছে, এটা কি যখন রিলিজ হচ্ছে, ডিমটা যখন রিলিজ হচ্ছে, আমার মেন কাজ হচ্ছে নতুন প্রজন্ম রেডি করা। প্রজন্ম জাইগোট তো ফর্মেশন হবে, ডিমের সাথে যে শুক্রাণুটা মিলবে তার জন্য একটা জাইগোট ফর্মেশন হবে। তো জাইগোট ফর্মেশনের জন্য আমাদের জরায়ুতে আলাদা আলাদা লেয়ার থাকে। তো যে ভেতরের লেয়ার, সেই ভেতরের লেয়ারটা তৈরি, সেই ভেতরের লেয়ারটা তৈরি হয়। ভেতরের লেয়ারটা তৈরি হয় ক্লাস 7 এ কতজন আছে? 8 না, আমাকে তাই বলা হয়েছিল 7 থেকে নিয়ে 10 12 অবধি আছে। 8 নেই। ক্লাস 8 এ কেউ নেই? ক্লাস 9 না, হাত বসে হাত তোলো, বসে থাকো, কমফোর্টেবল, সবাই কমফোর্টেবল থাকো। ভাবো যে কিছু একটা শুনছো, এমনি মার্কেটে বসে কিছু একটা শুনছো। ক্লাস 8 সবাই ক্লাস 8 9 একটু প্লিজ সেকেন্ড টাইম 9 10 ক্লাস 10 সবাই ক্লাস 10 নিকটা তোমরাই ক্লাস 10 ক্লাস 11 12 12 এ কেউ নেই। আচ্ছা, এবার আমরা এখানে একটা চ্যারিটেবল ট্রাস্ট এবং আমরা বিশেষ করে হেলথ এবং এডুকেশন নিয়ে কাজ করি। টোটাল আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম এবং ত্রিপুরায় 4টি স্টেটে কাজ হচ্ছে। 51 ব্রাঞ্চেস রয়েছে এখন, এবং মেইনলি এডুকেশনের ক্ষেত্রে যেসব কাজ হচ্ছে প্রোগ্রামে, সেখানে হচ্ছে আমাদের যারা ড্রপ আউট, যারা ইরেগুলার স্টুডেন্ট রয়েছে তাদেরকে মানে বিলো 4th স্ট্যান্ডার্ড তাদেরকে পড়িয়ে একটা প্রাইমারি স্কুলে তাকে দাখিল করা বা হাই স্কুলে দাখিল করার একটা আমাদের প্রক্রিয়া চলছে। এবং সঙ্গে আমাদের যে হেলথের ক্ষেত্রে আমরা আমাদের মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে শিশু মৃত্যুর হার কমানো এবং যে সকল রোগ প্রতিরোধযোগ্য তার মাত্রা কমানো হচ্ছে আমাদের কাজ। এবং স্বাস্থ্যসম্মত যে আচার ব্যবহার সেগুলো যাতে আমরা সর্বস্তরে পৌঁছে দিতে পারি, এসব করার নিমিত্তে আমরা কি করছি, আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের এখানে 5টি ব্রাঞ্চ এবং আমাদের কতগুলি ভলেন্টিয়ার্স রয়েছে। আমরা প্রতিনিয়ত বিশেষ করে অ্যাওয়ারনেসমূলক কাজ, কিন্তু তার সবসময় কী হচ্ছে, আমরা বিশেষ করে যারা গর্ভবতী মহিলা এবং যারা নবজাত শিশুরা রয়েছে তাদেরকে আমরা দেখছি যে সকল বাচ্চা ইমিউনাইজেশনে ড্রপ আউট হচ্ছে বা ইমিউনাইজেশন লাগায়নি, তাদেরকে নিয়ে সাবসেন্টারে নিয়ে যাওয়া, মানে প্যারালি গভর্নমেন্টকে আমরা হেল্প করছি। এবং যে সকল গর্ভবতী মহিলারা হয় সেই যে রেড বা ইয়েলো বাচ্চা রয়েছে তারা নর্মাল বাচ্চা রূপান্তরিত হতে পারে। তো যাই হোক, আমি আর সময় নষ্ট করবো না, তোমরাও অনেকক্ষণ ধরে বসে আছো। তো আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু, প্রভাবশালী ডাক্তারবাবু, ডক্টর সঞ্জয় পাল মহাশয়। উনি আমাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের আজকে দিয়েছেন এবং সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে, যারা আমাদের এই কোঅপারেশনে আমাদের এগিয়ে এসেছেন। এবং ধন্যবাদ তোমাদেরকে, তোমরা এখানে বসে সুন্দরভাবে শুনছো। সবাই করো, সবাই দেখে দেখে করো। আমি শেখাতে এসেছি একদিনের ক্লাসে, আমি জানি খুব কম সময়, কিন্তু সবাই যদি করো তাহলে অনেকটা সুবিধা হবে তোমার বুঝতে। ঠিক আছে, করো, সবাই করো। এই ঠিক আছে, অপোজিট হ্যান্ড। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ কি? এরপরে কি? হ্যাঁ,
ভেরি গুড, এরকম, ঠিক আছে, খুব ভালো, ঠিক আছে, ঠিক আছে, সবাই এদিকে তাকাও, করো, ঠিক আছে, এই থার্ড, ফোর্থ, নেক্সট স্টেপ, তাই তো, এই হাতে, এই হলো দেন অপোজিট হ্যান্ড, ঠিক আছে, হলো 5 নম্বর স্টেপ, থাম, তাই তো, এই হলো এই হাতে নেই, ঠিক আছে, লাস্ট স্টেপ, হাতে নখ রাখবে না, ঠিক আছে, নখ যতটা পারবে কাটবে, এটা কেটে রাখবে, কেটে রাখবে, তাহলে কিন্তু নখের মাঝখানে যে সমস্ত মহামারী আমাদের করোনা হলো, কোভিড হলো, তাই তো, এই কোভিডে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সেই সমস্ত প্যান্ডেমিক বলা হয়, সেই প্যান্ডেমিককে কীভাবে ট্যাকেল করা হবে তার কিন্তু প্ল্যানিং করতে পারে তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং তাদের সদস্য গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে, ঠিক আছে, ভারতেও আছে, ভারতের নিউ দিল্লিতে থাকে তাদের এখানকার যে মেন তাদের সেন্টার, ঠিক আছে, তো তারা হচ্ছে যে এইভাবে হ্যান্ড ওয়াশিং করার কথা বলছে, ঠিক আছে, যদি তোমরা এটা ফলো করো সবচেয়ে সম্ভাবনা কম থাকবে ইনফেকশন হওয়ার, ঠিক আছে, ওটাকে প্রপারলি ফলো করবো সবাই, ঠিক আছে, কেউ অন্যদিকে তাকাবে না, এই দিকে তাকাবে সবাই, ঠিক আছে, ভালো করে চোখে লক্ষ্য করবো তোমরা, ঠিক আছে, কি লেখা আছে, প্রথমে হচ্ছে যে পাম্প টু পাম্প রাব করতে বলছি, ঠিক আছে, প্রথমে হ্যান্ড ওয়াশ নিলে হাতে, সাবান হোক বা হ্যান্ড ওয়াশ হোক, ঠিক আছে, সাবান যদি প্রথম হাতে ভিজিয়ে নেবে, ভিজিয়ে নেওয়ার পর সাবানটা নেবে, ঠিক আছে, সাবানটা নেওয়ার পরে প্রথম কি স্টেপ আমার দিকে খেয়াল করবে, এইরকম সবাই করো, সবাই করো, নাহলে মনে থাকবে না, ঠিক আছে, এটা করো কাজ, সবাই দেখে দেখে করো। আরো সাবান হোক বা হ্যান্ড ওয়াশ, এইগুলো আয় বাড়াচ্ছে, আমাদের প্রথম কপিটা সবাই করো, সাথে আমি আলাদা মানে আমার আবদার বলতে পারে, অনুরোধ বলতে পারে যে সবসময় নিজের পড়াশোনার দিকে মনোযোগ দাও এবং নিজের কিছু ছোটো ছোটো স্কিল ডেভেলপ করো, যেটা কতটা ভয়াবহ পরিণতি হতে পারে একটা মেয়ের জীবনে, তার কিছু সরগম বলবো, এটা তো আমার মেয়েরা আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা বয়সন্ধির বয়স, ঠিক আছে, মোটামুটি 8 বছর, 8 থেকে শুরু হয়ে 8 থেকে 14 বছরের মধ্যে থাকে, তার বিভিন্ন ধরনের যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য যে সমস্ত পরিবেশের দরকার হয়, তার শরীরবৃত্তির যে পরিবেশের দরকার হয়, অর্থাৎ আমাদের যে অর্গান, রিপ্রোডাক্টিভ অর্গান যেগুলো আছে সেগুলো পুরোপুরি ম্যাচিওর হতে একটা সময় লাগে। এই যে 18 বছর বয়সটা করা হয়েছে মেয়েদের ক্ষেত্রে বিয়ে, এমনি করা হয়, তার কিছু কারণ আছে। প্রথম কারণ যেটা হলো যে ম্যাচুরিটি আছে, সমস্ত যে অর্গানগুলো আছে এগুলো বাচ্চা তৈরি হয় এবং তাকে বৃদ্ধির জন্য যে প্রয়োজন পরিবেশ সেটা কিন্তু তখন তৈরি হয়, ঠিক আছে। তার ফলে কি হয়, যদি কোনোভাবে বাচ্চা জন্ম নেয় সে তার ক্ষেত্রে মারাত্মক রকম তার স্বাস্থ্যের ক্ষতি হয়, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে ইউটেরাস যেটা আমাদের জরায়ু থাকে, যার মধ্যে বাচ্চাটা বড় হয়, সেই প্রকোষ্ঠের পর্যন্ত চাপ পড়ে, কারণ সেটা ছোট ছোট জায়গা, সেটা আরও বড় হওয়ার দরকার ছিল, তারপরে সেটা অনেক সময় বেড়ে যেতে পারে বাচ্চা অসময়, এবং সেটা এতটাই ক্ষতি হওয়ার সঙ্গে সঙ্গে স্পট ডেট, ঠিক আছে, শকে চলে যায়, যা হয় না, ঠিক আছে, সঙ্গে সঙ্গে শকে যাবে, যদি খুব ভালো পরিকাঠামো না থাকে হসপিটালে বাঁচানো খুব মুশকিল হয়, এটা 1 নম্বর। 2 নম্বর কারণ যেটা সেটা হচ্ছে ব্লিডিং, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে রক্তপাত, ঠিক আছে, কারণ সেই জায়গায় তখন পর্যন্ত আমাদের যে জরায়ু ঠিকমতো কখন সম্পূর্ণ হয় এটা, তারপরে ব্লিডিং প্রচণ্ড বেশি হয়, পোস্টপার্টাম মারা যাবে যেটাকে বলি, সেটা এত বেশি হয় যে মাকে বাঁচানো যায় না সবসময়, ঠিক আছে। তো চাইল্ড বাচ্চা অবস্থায় অপরিণত বয়সে যদি এরকমভাবে কোনো প্রেগনেন্সি আসে, তার কিন্তু সেই যদি একবার নর্মাল ডেলিভারি হয়ে গেল, তার কিন্তু পরবর্তী জীবনে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম সমস্যা যেটা হয় সেটা করতে বিয়ে হয়ে যাচ্ছে, এমন বিয়ে হওয়ার কারণ সবসময় যে অভিভাবক তাও কিন্তু নয়, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা নিজেই তার কারণ। এটা এদেরকে সচেতন করতে হবে যে চাইল্ড ম্যারেজটা
ওই যে আপনি যেটা বললেন যে দুর্বল বাচ্চাটা যে চাইল্ড ম্যারেজের একটা কারণ, হ্যাঁ অবশ্যই সবচেয়ে বড় সে আপনি করবেন। আমি সকল মানে ছাত্রীদের বলবো, তোমরা কিন্তু এখানে শুধু বসে আছো তা না, মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনতে হবে। এ ধরনের প্রোগ্রাম আমাদের চট করে হয় না, এবং তোমরা আবেদন রাখবে স্যারদের কাছে তারা যেন নিয়মিত তোমাদের এই প্রোগ্রামটা দেন। তাতে শুধু পড়াশুনো করলে হবে না, পাশাপাশি স্বাস্থ্য ঠিকঠাক না থাকলে পড়াশোনার কোনো মূল্য থাকে না। দুটোকেই ঠিক রাখতে হবে যাতে নিয়মিত এই প্রোগ্রামটা তোমরা পাও এরকম। এবং তার পূর্বে আমি একটু পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমাদের এখানে ডাক্তারবাবু রয়েছেন, তো উপস্থিত আমাদের হাঁপানি হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, বাকি শিক্ষক শিক্ষিকাগণ এবং এখানে উপস্থিত সকল স্টুডেন্ট এবং তো আমরা এসেছি ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট থেকে, যেটা একটি চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের মূলত কাজ হচ্ছে হেলথ এবং এডুকেশন নিয়ে কাজ করি। টোটাল আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের 4টি স্টেটে আমরা কাজ হচ্ছে, ত্রিপুরা, আসাম, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে কাজ হচ্ছে, টোটাল 51 ব্রাঞ্চেস। তো আমাদের কাজ হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে, এডুকেশনের প্রোগ্রামের ক্ষেত্রে যেখানে ড্রপ আউট স্টুডেন্ট যাদের, ইরেগুলার স্টুডেন্ট যাদের রয়েছে তাদেরকে মূল স্রোতে ফিরে নিয়ে আসার একটা কাজ, এবং সঙ্গে রয়েছে আমাদের হেলথ প্রোগ্রামের যে কাজ। হেলথ প্রোগ্রামের কাজ হচ্ছে আমাদের যাতে করে শিশু মৃত্যু হার যাতে আমরা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারি, স্বাস্থ্য সম্বন্ধীয় যে আচার ব্যবহার সেগুলো আমরা প্রবর্তন করতে পারি, এবং যে সকল রোগ প্রতিরোধযোগ্য সেগুলি যাতে আমরা মাত্রা কমাতে পারি। মেন গোল হচ্ছে আমাদের এটা। এই গোলকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা কি করছি, আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলি সেগুলো করে যাচ্ছি। যেমন আমাদের অ্যাক্টিভিটি, আমাদের টোটাল যদি আমাদের পিলা যে অঞ্চল রয়েছে, পিলা অঞ্চল হচ্ছে আমাদের পূর্বস্থলী 2 ব্লকের আমাদের 4টি পঞ্চায়েত আমরা কাজ করছি, এবং আমরা প্রতিনিয়ত এই কাজ করছি। আমরা যে সকল হেলথ অ্যাওয়ারনেসমূলক কাজগুলি করে থাকি, তো বিশেষ করে যে সকল গর্ভবতী মহিলা এবং আন্ডার 5 ইয়ার্সের চাইল্ড রয়েছে, অপুষ্ট বাচ্চা, সেগুলোকে আমরা দেখাশোনা করি। এদেরকে প্রতিনিয়ত আমাদের যারা কর্মী রয়েছে, একটি ব্রাঞ্চের মধ্যে 3 জন করে ফিমেল স্টাফ রয়েছে, ওনারা কি করছে, ওনাদের আন্ডারে প্রত্যেক গ্রাম থেকে আমরা একজন করে স্বাস্থ্য সহায়িকা, মানে যারা স্বাস্থ্যের বিষয়ে আমাদের হেল্প করছে, আমাদের মানে ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট থেকে তাদের আমরা স্বাস্থ্য সহায়িকা নাম দিয়েছি। এবার প্রতিনিয়ত কী করছি, আমরা যে গর্ভবতী, সেই গর্ভবতীর বাড়ি গিয়ে আমরা সেখানে আয়রন ট্যাবলেট সে সঠিক সময় নিচ্ছে কিনা, সেই সময় ওনার কী কী নিউট্রিশনগুলির দিকে নজর দেওয়া প্রয়োজন, স্বাস্থ্যকেন্দ্রের নাম লিখেছে কিনা এইসব করা, এবং তাকে প্রয়োজন বলতে স্পট রেফার করা, তাদেরকে নিয়ে যাওয়া, যাতে করে আমরা একটা সুস্থ সবল বাচ্চা পৃথিবীতে নিয়ে আসতে পারি। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের যেখানে অপুষ্ট বাচ্চা, আমাদের 3 ধরনের বাচ্চার মধ্যে যেখানে রেড এবং ইয়েলো বাচ্চা, আমরা ওয়াক মেজারমেন্টের মাধ্যমে ফিল্ডে গিয়ে আমরা দেখছি যে সকল ইয়েলো এবং রেড বাচ্চা রয়েছে তাদেরকে ইনস্ট্যান্ট থেকে, কারণ সবাই ফিনান্সিয়াল দিক থেকে সবাই স্ট্রং না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তাদের মধ্যবিত্ত ঘরের পরিবার, সেখানে গিয়ে আমরা ইনস্ট্যান্ট থেকে আমরা হোমমেড ছাতু তৈরি করে দিচ্ছি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের সমন্বয়ে আমরা একটা ছাতু বানিয়ে দিচ্ছি, এবং পরবর্তীতে আমরা প্রতিনিয়ত তাকে ফলো আপ করছি, এবং যাতে করে একটা নর্মাল বাচ্চা ফিরে নিয়ে আসা যায়। এইভাবে আমরা কাজগুলি করে থাকি। যাই হোক, আমি আর বেশি বাড়াবো না, এবং তার সঙ্গে আমাদের মিডল স্কুলের যে প্রাইমারি স্কুলে আমরা হ্যান্ড ওয়াশের উপর, ম্যানেজমেন্টের উপর আমরা সবাইকে একটু নলেজ দেওয়া, এবং এটা প্রত্যেক 6 মাস অন্তর আমরা করবো, যাতে করে মিউনিসিপ্যালের উপর একটু নলেজ আমরা শেয়ার করতে পারি। তো ঠিক আছে, শেষে আমি ডাক্তারবাবুকে দেওয়ার আগে ধন্যবাদ জানাবো এখানকার প্রধান শিক্ষক মহাশয়, যিনি এডুকেশনের পাশাপাশি হেলথটাকেও যে ইম্পর্টেন্স দিয়ে থাকে সে তার বহিঃপ্রকাশ এখানে। ডক্টরবাবু আমাদের উনি বারাসাতে থাকে, ডাক্তারবাবু একটু পরিচয়টা দিয়ে দিচ্ছি। উনি বারাসাত মেডিকেল কলেজের কর্মরত রয়েছেন, এবং উনি এমডি মেডিসিন বারাসাত মেডিকেল কলেজে, ডক্টর শুভজিৎ মণ্ডল মহাশয়। তো মিউনিসিপ্যালের বিষয়ে যখন তোমাদের শেয়ার করবে, যদি কোনো জিজ্ঞাসা করে অবশ্যই জিজ্ঞেস করবে। তো যাই হোক, ধন্যবাদ। আজকে যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামটা কীরকম লাগলো তোমাদের থেকে?
দু একবার ক্লট বেরোলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অনেকের অনেক বড় বড় এইসব নিয়ম কানুনগুলো তোমরা মেনে চলবে তো? যেমন আমাদের তোমার নাম? রক্ত কোন ক্লাসে পড়ো? সারাদিন করে করে না